প্রফেসর ইউনূসের জামানা শেষ হয়েছে এবং সেই জামানা শেষ হওয়ার পরে অনেক কিছু রাতারাতি পরিবর্তিত হয়ে যাবে এই প্রত্যাশা আমরা অনেকেই করেছিলাম। বিশেষ করে আইনের শাসনের ক্ষেত্রে যে ব্যত্যয়টা প্রফেসর ইউনূস সরকার করেছিল সেই ব্যত্যয়টা থাকবে না নতুন সরকারের আমলে, সেই প্রত্যাশা আমাদের ছিল। প্রত্যাশাটা কখনো কখনো হোঁচট খাচ্ছে, কখনো কখনো প্রত্যাশাটা ঠিকভাবে এগোচ্ছে। প্রফেসর ইউনূস সরকার আদালতকে মানে বিচার বিভাগকে যেভাবে গ্রাস করে রেখেছিল, যেভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিল এবং যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছিল, সেই হস্তক্ষেপের ব্যাপারগুলো এখন ঘটবে না এই প্রত্যাশা আমাদের সবারই। কিছু কিছু ক্ষেত্রে সেই প্রত্যাশার কিছু দৃষ্টান্ত দেখাও যাচ্ছে। যেমন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, তার আজকে 4টি মামলাতে জামিন হয়েছে, এটা একটা ভালো দৃষ্টান্ত। অপরদিকে আমরা দেখেছি যে সাংবাদিক আনিস আলমগীরকে দুদকের মামলায় জামিন দেয়া হয়নি, কিন্তু সাংবাদিক আনিস আলমগীর সংশ্লিষ্ট সকল সাংবাদিকরা অভিযোগ করছেন যে মেটিকুলাস ডিজাইনে দুদককে দিয়ে আটকানোর জন্য সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে দুদক দিয়ে মামলা করিয়েছিল, মিথ্যা মামলা করিয়েছিল প্রফেসর ইউনূসের সরকার। ব্যাপারগুলো কখনো কখনো সুখস্মৃতি তৈরি করছে, কখনো কখনো মানে অতীতের ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে। মিশ্র একটা প্রতিক্রিয়া দেখছি নতুন সরকারের আমলে। যাই হোক, এবিএম খায়রুল হকের জামিন হয়েছে। কিভাবে তার জামিন হলো, কোথায় মানে কোন কোন মামলায় তাকে জামিন দেওয়া হলো, এর পরে তিনি মুক্ত হতে পারবেন কিনা, নাকি এখনও তাকে জেলেই থাকতে হবে, মুক্ত হয়ে তিনি আইনি মোকাবেলা করতে পারবেন কিনা, কিংবা তার নামে যে মামলাগুলো করা হয়েছিল সেই মামলাগুলোর একটারও কোনো অস্তিত্ব আছে কিনা, তার বিরুদ্ধে যে অভিযোগ আইনি মানে বিচারক হিসেবে, প্রধান বিচারপতি হিসেবে মানে বিভিন্ন মামলার রায়কে কেন্দ্র করে যে সকল অভিযোগ, সেই অভিযোগে একটি মামলাও তার বিরুদ্ধে করা হয়নি, সেটা নিয়ে প্রচণ্ড বিতর্ক রয়েছে। চলুন একটু জেনে দেখি কোন কোন মামলায় তিনি জামিন পেলেন, যে মামলাগুলোর আদতেও কোনো মেরিট আছে কি নেই। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, তাকে মানে তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ ব্যাপারে একটি মামলাও দেয়া হয়নি, অথচ মিথ্যা খুনের মামলা দেয়া হয়েছে তার বিরুদ্ধে। এবং আসিফ নজরুল এই মেটিকুলাস ডিজাইনটা করেছেন প্রফেসর ইউনূসের নেতৃত্বে। তখনই অভিযোগ ছিল যে এবিএম খায়রুল হকের বিরুদ্ধে আপনার কি অভিযোগ? আপনার অভিযোগ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে তার রায়, এই ব্যাপার নিয়ে তার রায়, আপনি সেই আইনি কাঠামো, আইনি যুদ্ধ করেন যে এই আদেশ তিনি রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে এই আদেশ দিয়েছেন, রাজনৈতিক দলের স্বার্থে আদেশ দিয়েছেন, আপনি আইনিভাবে সেটা চ্যালেঞ্জ করেন, ওই স্পেসিফিক অভিযোগে তার নামে যদি মামলা করা যায় মামলা করেন এবং তার বিচার করেন। কিন্তু সেটা না করে, সেটা করতে পারবেন না বলে, সেটা করার আপনার হ্যাডাম নেই বলে আসিফ নজরুল সহজ পথটা অবলম্বন করেছিলেন, তার নামে মিথ্যা খুনের মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করেছিলেন। এবার তার জামিন হলো। ডেইলি স্টার নিশ্চিত করছে এই তথ্যটা। ডেইলি স্টারের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে হাইকোর্টে 4 মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন। বলা হচ্ছে হত্যাসহ বিভিন্ন অভিযোগে 4 মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। একেবারে স্থায়ী জামিন দিয়ে দিয়েছে। বিচারপতি মোহাম্মদ খায়রুল আলম ও বিচারপতি সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ খায়রুল হকের 4টি পৃথক জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। তবে হাইকোর্টের এই আদেশের পরও কারামুক্ত হচ্ছেন না খায়রুল হক। ডেইলি স্টারকে তার আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু জানান, তিনি একটি দুর্নীতির মামলায়ও গ্রেপ্তার রয়েছেন। মানে যত ধরনের মামলা পারা যায় সাজিয়ে গুছিয়ে সব করে গিয়েছে প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকার। গত বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ 4টি রুলের শুনানি শেষে আজ রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন। গত বছরের 26 অক্টোবর করা জামিন আবেদনের পর অন্য একটি বেঞ্চ এসব রুল জারি করে রাষ্ট্রপক্ষের কাছে জানতে চেয়েছিল কেন খায়রুল হককে এসব মামলায় জামিন দেয়া হবে না। শুনানিকালে জ্যেষ্ঠ আইনজীবী
মনসুরুল হক চৌধুরী, সারা হোসেন, মোতাহার হোসেন সাজু, মোহাম্মদ সায়েদ আহমেদ রাজা, মোস্তাফিজুর রহমান খান খায়রুল হকের পক্ষে জামিনের শুনানি করেন। তারা যুক্তি দেন, প্রায় ৮০ বছর বয়সী বিচারপতি খায়রুল হক হৃদরোগ, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছেন এবং দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো তদন্তে তেমন অগ্রগতি নেই এবং এই পরিস্থিতিতে তাকে জামিন দেওয়া যেতে পারে বলে আইনজীবীরা হাইকোর্টকে বলেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মামুন মাসুদ, জহিরুল ইসলাম সুমন, নাহিদ হাসান ও আখতারুজ্জামান রাষ্ট্রপক্ষের হয়ে জামিন আবেদনের বিরোধিতা করেন। খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০১১ সালের ১০ মে একটি রায়ে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেন, যার মাধ্যমে ১৯৯৬ সালে চালু হওয়া তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে যায়। মূলত এবিএম খায়রুল হকের বিরুদ্ধে এই একটাই অভিযোগ যে তার আদেশেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়েছিল। এখন তার বিরুদ্ধে আপনি যে অভিযোগটা করছেন সেই অভিযোগের আইনি লড়াইয়ে যান যে তার রায়টা ভুল ছিল, তার রায়টা রাষ্ট্রবিরোধী ছিল, তার রায়টা একটা দলের পক্ষে ছিল, সেই আইনি লড়াইয়ে যান। সেই আইনি লড়াইয়ের হ্যাডাম আসিফ নজরুলের ছিল না বলেই তার নামে দুর্নীতির মামলা, তার নামে হত্যা মামলা, তার নামে জুলাইয়ের মামলা, বিভিন্ন মামলা দিয়ে তাকে শায়েস্তা করেছেন এবং তার নামে 5টি মামলা দেয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় 1 বছর পর ২০২৫ সালের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যেসব মামলার এজাহারে তার কোনো নামই নেই। মামলাগুলোর একটি ঢাকা জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী আব্দুল কায়ুম আহাদকে হত্যার অভিযোগে যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলা। গত বছরের 17 আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মোজাহিদুল ইসলাম শাহীন রাজধানীর শাহবাগ থানায় আরেকটি মামলা করেন, যেখানে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগ আনা হয়। একই ধরনের অভিযোগ 25 আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দর থানায় নুরুল ইসলাম মোল্লা, আব্দুল বারী ভূঁইয়া 2টি করে মামলা করেন। সবগুলো মামলায় বর্তমানে তদন্তনাধীন। সংশ্লিষ্ট বিচারিক আদালত সহ এসব মামলায় খায়রুল হকের জামিন আবেদন নাকচ করা হয়েছিল। এবার মামলায় জামিন দেওয়া হলো। ব্যক্তি পর্যায়ে তার যে সুপ্রিম যে রায়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়, সেই রায়ের ব্যাপারে একটা মামলা করা হয়েছে। খুবই ফাইন। সেই মামলা তো জামিন অযোগ্য মামলা হতে পারে না। আপনি তাকে রাষ্ট্রের তরফ থেকে আপনি আসিফ নজরুল করলেন কি, আপনি সেরকম কোনো মামলার আশ্রয় না নিয়ে জুলাই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখালেন প্রথমে। তারপরে বিভিন্ন ব্যক্তি তার নামে ওই যে রায়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায়, সেই রায়ের ব্যাপারে মামলা করলেন। তো মামলা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার যে বাতিলের যে ঘোষণা, সেই মামলা কি অজামিনযোগ্য মামলা? আপনি তার জামিন দেবেন না কেন? আপনি জামিন দেন, তাকে আইনিভাবে লড়াই করতে দেন। তিনি তো প্রধান বিচারপতি ছিলেন, তাকে তার কথা বলতে দেন, তার পক্ষে আইনজীবীদের লড়তে দেন, লড়ে তাকে ভুল প্রমাণ করেন। ভুল প্রমাণ করে তাকে ওই ব্যাপারে যে শাস্তি হয়, সর্বোচ্চ আদালত যে শাস্তি দেবে মনে করে সেই শাস্তি দিক। তারপরে শাস্তি ঘোষণার পরে সেই অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু আপনি অযথা অভিযোগের ভিত্তিতে তাকে কারাগারে আটকে রাখবেন, তার জামিনের অধিকার কেড়ে নেবেন। একজন প্রধান বিচারপতি সাবেক যিনি ছিলেন, তাকে একটি রায় দেওয়ার কারণে তার ওপরে যত ধরনের রাগ ঝাল আছে, সেই রাগ ঝাল মেটানোর জন্য আপনি অন্য মামলার আশ্রয় নেবেন, এটা তো সুকৌশল না। আপনি ওই মামলাতেই যেতে হবে আপনাকে, যে ব্যাপারে আপনার অভিযোগ রয়েছে। সেই ব্যাপারে আপনি রাষ্ট্রের তরফ থেকেও যেতে পারতেন, যে আমি রাষ্ট্রের তরফ থেকে এই অভিযোগ করলাম, এই অভিযোগে তার নামে মামলা হলো, এবার তার বিচার হবে। কিন্তু সেই পথে আসিফ নজরুল হাঁটেননি, কিংবা তার মগজে আসলে সেই পথে হাঁটার ব্যাপারটা কুলায়নি বলে তিনি হত্যা মামলার আশ্রয় নিয়ে তাকে গ্রেপ্তার দেখিয়েছিলেন। দর্শক, আপনার মতামত কি? এবার আরেকটি যে দুর্নীতির মামলা রয়েছে, সেখানে কি তাকে জামিন দেয়া হবে, কিংবা 4 মামলায় যেটা জামিন দেয়া হলো সেটা কি আবার আপিল বিভাগে গিয়ে আটকে যাবে? যেমনটা আমরা কদিন আগে সেলিনা হায়াৎ আইভীর জামিনের পরে আপিল বিভাগে দ্বিতীয়বারের মতো আটকাতে দেখেছি তার জামিন। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।